Problem 35. Taking 1.33 as an approximation to 4/3 the percentage error. তো এক্ষেত্রে ট্রু ভ্যালু হচ্ছে গিয়ে 4/3 মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে গিয়ে 1.33, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে গিয়ে 4 মাইনাস 1.33 বাই ট্রু ভ্যালু। এটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট এরর। এটা যখন আমরা পার্সেন্টেজ এররে কনভার্ট করব তখন এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে অ্যাবসলিউট, এটা হচ্ছে গিয়ে রিলেটিভ অ্যান্ড এটা হচ্ছে কি পার্সেন্টেজ। তো প্রথমত আমরা এই যে ভ্যালুটা অ্যাবসলিউট এররের কথা যেটা রয়েছে 4/3 1.33, এই ভ্যালুটা হচ্ছে গিয়ে 3 4 মাইনাস 3.99 0.01/3, এটা হচ্ছে অ্যাবসলিউট এরর। এই অ্যাবসলিউট এররকে ট্রু ভ্যালু দিয়ে ভাগ করলে আমরা পাবো রিলেটিভ এরর 0.01, এটা অ্যাবসলিউট এরর বাই ট্রু ভ্যালু, এটা রিলেটিভ এরর ইন্টু 100 করে দিলে আমরা পাবো পার্সেন্টেজ, রিলেটিভ পার্সেন্টেজ এরর। তো সেক্ষেত্রে পার্সেন্টেজ এররের জন্য এই ভ্যালুটা আসবে গিয়ে 0.01, এখানে নিচে 3 একটা ছিল, বাই 3 ছিল, 0.01/3 ইন্টু এটা 3/4 ইন্টু 100, এত পার্সেন্ট, অর্থাৎ এটা হয়ে যাবে 0.01/4 ইন্টু 100, দ্যাট ইজ 0.01 ইন্টু 25% ইকুয়ালস টু 0.25%। এটা হলো গিয়ে আমাদের পার্সেন্টেজ এরর, অর্থাৎ অপশন এ। Next problem number 36. The moment of inertia of a solid sphere of mass m and radius a about any tangent is. আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে about any tangent of a solid sphere of mass m and radius r. তাহলে আমরা জানি কোনো একটা সলিড স্ফিয়ার যার মাস m, তার মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা যে সেন্টার থ্রু দিয়ে এক্সিসগুলো কল্পনা করি, এটা এক্স ওয়াই। তো মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এনি ট্যানজেন্ট, তো এইটা হয়ে যাবে একটা ট্যানজেন্ট লাইন। এই ট্যানজেন্ট লাইনের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া দিয়ে বার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাবাউট, যদি আমরা ওয়াই এক্সিস ধরি এটাকে, তাহলে ওয়াই এক্সিস সাপেক্ষের মোমেন্ট অফ ইনার্সিয়া হয়ে যাবে 2/5 m²। কিন্তু আমাদের চাই অ্যাবাউট ট্যানজেন্ট এই লাইনটার সাপেক্ষে। তো এই লাইনটার সাপেক্ষে হবে কি এর সাপেক্ষে যা মোমেন্ট অফ ইনার্সিয়া পেয়েছি এবং থিওরেম অফ প্যারালাক্সিস লাগালে সেটা হয়ে যাবে এর সাপেক্ষে হচ্ছে গিয়ে 2/5 m² প্লাস m ইন্টু এই যে দূরত্বটা, এই দূরত্ব হচ্ছে রেডিয়াস, তার হোল স্কোয়ার। মানে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ট্যানজেন্ট যখন বার করছি আমরা থিওরেম অফ প্যারালাক্সিস কাজে লাগাচ্ছি। অ্যাবাউট ওয়াই এক্সিস এটা হচ্ছে 2/5 m² এবং এটা হচ্ছে এ লেন্থ, তাহলে এটা হয়ে যাবে m²। সেটা যোগ করলে দাঁড়াবে গিয়ে আমাদের 2/5 প্লাস 1 ইন্টু m², অর্থাৎ 5 2 প্লাস 5 m² ইকুয়ালস টু 7/5 m²। 7/5 m² হয়ে যাবে অ্যাবাউট ইন ট্যানজেন্ট, অর্থাৎ অপশন হবে কি অপশন এ। নেক্সট প্রবলেম, a sphere is rolling down a rough inclined plane at any instant if r be the normal direction on it and a be the frictional force along the plane, then for limiting equilibrium, এটা ঠিক কনফার্ম নয়, তবে এফ ইকুয়ালস টু মিউ আর এটা হবে মনে হয় অপশন 3, এটা কনফার্ম নয়। প্রবলেম নাম্বার 38. The mean and standard deviation of a binomial distribution আর দেওয়া রয়েছে। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিনটা হয়ে যায় ই অফ এক্স, এটা আমরা লিখি, মিন হয়ে যায় এনপি অ্যান্ড ভ্যারিয়েন্স হয়ে যায় ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু হয়ে যায় এনপি কিউ। মিন এনপি হয় ভ্যারিয়েন্স এনপি কিউ। পিটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, কিউটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর, পি প্লাস কিউ ইকুয়ালস টু আমাদের হয়ে যায় 1। তো এখানে গিভেন কন্ডিশন অনুসারে মিন দেওয়া রয়েছে, মিন হলো গিয়ে 4 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গিয়ে √8/3। তাহলে মিন যেহেতু 4 তাহলে এটা হচ্ছে মিন 4 আর রুট অফ ভেরিয়েন্স ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যায়। তো রুট অফ এনপি কিউ এটা হয়ে যাচ্ছে আমাদের √8/3। এখান থেকে আমরা বলতে পারি এনপি ইকুয়ালস টু 4 আর এনপি কিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 8/3। সেক্ষেত্রে এনপির মান যদি আমরা 4 বসিয়ে দিই, 4 কিউ ইকুয়ালস টু 8/3, কিউ ইকুয়ালস টু হয়ে যাবে 2/3, তাহলে পি ইকুয়ালস টু হয়ে যাবে 1 মাইনাস 2/3 ইকুয়ালস টু 1/3। পি এর মান হবে 1/3, কিউ এর মান হয়ে যাবে 2/3। তাহলে এন ইকুয়ালস টু হয়ে যাবে এন ইকুয়ালস টু 4/পি ইকুয়ালস টু 4/1/3 ইকুয়ালস টু 12। এন ইকুয়ালস টু হয়ে যাবে 12 এবং পি ইকুয়ালস টু হয়ে গেল 1/3। এন ইকুয়ালস টু 12, পি ইকুয়ালস টু 1/3, এটা আমাদের অ্যান্সার। বাইনোমিয়াল ক্ষেত্রে মিন হয়ে যায় এনপি, ভেরিয়েন্স হয়ে যায় এনপি কিউ। নেক্সট প্রবলেম
The aerial velocity of a particle moving along a plane curve has magnitude. Aerial velocity এটা হচ্ছে কি rate of description of sectoral area. তো মনে করছি কোনো একটা মুহূর্তে কোনো একটা কার্ভ এখানে রয়েছে কোনো একটা পয়েন্ট কার্ভ সাপেক্ষে এর পজিশন ভেক্টর হচ্ছে আর থিটা, তাহলে এটা হচ্ছে কি রেডিয়াস ভেক্টর, এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা। অ্যাট এনি ইনস্ট্যান্ট ডেল্টা টি সময় এর পজিশন হচ্ছে কি কিউ, তাহলে এটা হয়ে যাবে আর প্লাস ডেল্টা আর কমা থিটা প্লাস ডেল্টা থিটা। তাহলে এটা আমরা জয়েন করে দিই, এই যে মাঝের অ্যাঙ্গেলটা এটা হয়ে যাবে ডেল্টা থিটা, এই লেন্থটা আর, আর এটা হচ্ছে আর প্লাস ডেল্টা আর। তাহলে এই ডেল্টাটির সময়ে যে ক্ষেত্রফলটা এতে শর্ট করেছে সেটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফলের সমান। অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল হচ্ছে না, এটা একটা আর্ক লেন্থ, কিন্তু খুব অল্প সময়ের জন্য এই আর্ক লেন্থটাকে কর্ড লাইন হিসেবে ট্রিট করতে পারি। আমরা যখন ক্যালকুলেশন করবো ফাইনালি তখন ডেল্টা টেন্স টু জিরো করে নেবো, তখন এই আর্কটাকে আমরা কর্ড হিসেবে ট্রিট করতে পারবো। অর্থাৎ এই ওপি কিউ যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল যদি আমরা বার করি, এর অ্যাডজয়নিং সাইডগুলো হচ্ছে কি আর অ্যান্ড আর প্লাস ডেল্টা আর মধ্যবর্তী কোণ হচ্ছে ডেল্টা থিটা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা জানি এটা হয়ে যাবে আর আর প্লাস ডেল্টা আর সাইন ডেল্টা থিটা। এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফলটা। এখন রেট অফ ডেসক্রিপশন অফ সেক্টরাল এরিয়া একক সময় যে ক্ষেত্রফলটা ডেসক্রাইব করে সেটা হয়ে যাবে খুব অল্প সময়ে লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো আর প্লাস ডেল্টা আর সাইন ডেল্টা থিটা, এবং এটা কত সময় হয়েছে ডেল্টা টি। এটা হচ্ছে রেট অফ ডেসক্রিপশন অফ সেক্টরাল এরিয়া, যেটাই হলো গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এরিয়াল ভেলোসিটি। তো এটাকে আমরা লিমিটের অঙ্ক একটা হয়ে গেছে, এটা একটা লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, ডেল্টা টি টেন্ডস টু জিরো হলে আর প্লাস ডেল্টা আর, এটাকে সাইন ডেল্টা থিটাটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন ডেল্টা থিটা বাই ডেল্টা থিটা, এখানে ডেল্টা থিটা আর এই ডেল্টা টিটা নিচে নিয়ে নিলাম। এখন ডেল্টা টি টেন্ডস টু জিরো হয়ে গেলে ডেল্টা টেন্ডস টু জিরো হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আর আর প্লাস জিরো, এটা সাইন ডেল্টা থিটা বাই ডেল্টা থিটা ওয়ান হয়ে গেল, আর এটা হয়ে গেল ডিআর ডিটি। আসলে এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার ডিআর ডিটি। এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ এবি সাইন সি, এটা হাফ একটা থাকবে, এই হাফটা বদলে লেখা হবে হাফ হাফ অফ এবি সাইন সি, এটা হাফ থেকে যাবে। তাহলে রেজাল্টটাতে হবে কি হাফ অফ আর স্কোয়ার ডিআর ডি থিটা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, রেট অফ ডেসক্রিপশন অফ সেক্টরাল এরিয়া হাফ অফ আর স্কোয়ার ডিআর ডি থিটা, যেটা এরিয়াল ভেলোসিটি। আমাদের এরিয়াল ভেলোসিটিটা হয়ে যাচ্ছে, এরিয়াল ভেলোসিটি বার করতে গেলে এটা আমাদের হাফ অফ, এটা এইচ ইকুয়ালস টু আর স্কোয়ার থিটা ডট, এটা আমরা পরিচিত আছি, এইচ ইকুয়ালস টু আর স্কোয়ার থিটা ডট, এটা হয়ে যায় টোয়াইস দ্য এরিয়াল ভেলোসিটি, টোয়াইস দ্য এরিয়াল ভেলোসিটি, টোয়াইস দ্য এরিয়াল ভেলোসিটি। তাহলে এরিয়াল ভেলোসিটি হয়ে যাবে হাফ অফ স্কোয়ার থিটা ডট, আর এটি যেটা বার করলাম আমরা এক সময় যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা। আচ্ছা, পরবর্তী প্রবলেম আসছি আমরা, প্রবলেম নম্বর 40। প্রবলেম নম্বর 40-তে আমরা এর আগে এই ধরনের প্রবলেম করেছি। সেক্ষেত্রে প্রথমে যে ছবিটা রয়েছে প্রবলেম নম্বর 40 এক্স, এই যে সার্কেলটা রয়েছে এটা সার্কেলের আউটসাইড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন টু 5, এটা হচ্ছে একটা সার্কেল যার সেন্টার হচ্ছে 0,0। এই সার্কেলটা এটা এক্স এক্সে ধরে নিই, এটা ওয়াই এক্সে ধরে নিই, তাহলে ইনসাইডটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু 5, এটা হচ্ছে ইনসাইড, আর গ্রেটার দেন টু 5 হচ্ছে এই আউটসাইডটা। তো আউটসাইডটা হলে এটা কনভেক্সড হবে না, কারণ যেটা আউটসাইড যদি হয়ে যায় তাহলে ভিতরের পোর্শনটা নেই, যেহেতু ভিতরের পোর্শনটা খালি, তাহলে বাইরে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে যদি আমরা একটা লাইন সেগমেন্ট জয়েন করি তাহলে এই পয়েন্টগুলো কিন্তু ওই রিজনের মধ্যে থাকবে না, তাই এইটা আমাদের কনভেক্স সেট হবে না। যদি বি সেটের কথা ভাবি, এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে, এটা আসলে -3 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 3 আর -2 লেস দেন ইকুয়ালস টু ওয়াই লেস দেন ইকুয়ালস টু 2, এটা একটা আমাদের আয়তক্ষেত্রিক শেপ হয়ে যাবে। যদি আমরা ভাবি এটা এক্স ইকুয়ালস টু 3, এই লাইনটাকে এক্স ইকুয়ালস টু -3, এক্স ইকুয়ালস টু -3, এটা অরিজিন ও এক্স, এটা ওয়াই, এটা ওয়াই ইকুয়ালস টু 2 হবে কি, আর এটা হয়ে যাবে ওয়াই ইকুয়ালস টু -2, এটা রেক্ট্যাঙ্গুলার একটা শেপ হয়ে যাবে। তো এটা আমাদের কনভেক্স সেট হয়ে যাবে। সির ক্ষেত্রে 5x মাইনাস ইকুয়ালস টু 4, এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন সবসময় কনভেক্স সেট হয়ে যায়। 2x মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস 3, এটা একটা লাইনে ছবিটি আমরা রাখি তার কিছুটা পোর্শন, সেক্ষেত্রে এটা একটা আমাদের কনভেক্স সেট হয়ে যাবে। তাহলে কনভেক্স সেট যেটা হবে না সেটা হচ্ছে কি আমাদের এই সেটটা। প্রবলেম নম্বর 41, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ফর মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা আমাদের আলফা বিটা গামা যেহেতু রয়েছে বিটা গামা ফাংশন, এই বিটা গামা ফাংশনের অঙ্ক, এইটার ইন্টিগ্রেশন ভ্যালু বার করবো আমরা। এটার ক্ষেত্রে পুট করে দিচ্ছি, পুট এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড, 2x dx ইকুয়ালস টু dz। তো এখানে লিমিটটা যদি আমরা করি এক্স আর জেডে,
এক্স যখন জিরো জেডটাও জিরো হয়ে যাবে, এক্স ইনফিনিটি হলে জিরো ইনফিনিটি, তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই পাওয়ার মাইনাস জেড। এখন ডিএক্সের জায়গায় বসে যাবে, ডিএক্সের জায়গায় হবে কি ডিজেড বাই 2x। এখন 2x এর মানটা হয়ে যাবে ডিজেড বাই রুট এক্সের মানটা বসে যাবে আমাদের রুট জেড। তাহলে এটা হচ্ছে গিয়ে ডিজেড বাই 2 রুট জেড। এটা গুছিয়ে লিখলে হাফ ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই পাওয়ার মাইনাস জেড, জেড পাওয়ার মাইনাস হাফ ডিজেড। আরও একটু গুছিয়ে লিখলে হাফ ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই পাওয়ার মাইনাস জেড ই পাওয়ার 1 মাইনাস জেড ডিজেড। তো এটা হয়ে যাচ্ছে, সরি, এটা হাফ মাইনাস ওয়ান হবে, হাফ মাইনাস ওয়ান ইন্টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। এটাই আমাদের হয়ে যাচ্ছে হাফ গামা হাফ। এটা গামা হাফের ডেফিনিশন। ঠিক আছে, আসলে গামা সাপোজ যদি এম হয়ে যায়, এর ডেফিনিশন হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই পাওয়ার মাইনাস জেড, জেড পাওয়ার এম মাইনাস ওয়ান ডিজেড। এটা হচ্ছে গামা এম এর ডেফিনিশন। গামা এম ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই পাওয়ার মাইনাস জেড, জেড পাওয়ার এম মাইনাস ওয়ান। তো এটার সাথে টেলি করি আমরা, ই পাওয়ার মাইনাস জেড হাফ মাইনাস ওয়ান, হাফ মাইনাস ওয়ান করলে মাইনাস হাফ হবে, তাহলে এটা হচ্ছে গামা হাফ। এখন গামা হাফের মান হয় রুট ফাই, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে রুট ফাই বাই টু। সে অর্থে যদি এটাকে আমরা এ কারও লিখতে পারি রুট ফাই বাই ফোর, তাহলে অ্যান্সারটা হবে আমাদের রুট ফাই বাই ফোর। তো এখন গামা হাফের মানটা কী করে আমাদের রুট ফাই হচ্ছে সেটার জন্য আমরা দেখি। তো আমাদের জানি এটা গামা এম, গামা ওয়ান মাইনাস এমটা হয়ে যায় পাই বাই সাইন এম পাই। এটা হচ্ছে আমাদের একটা রিলেশন, এম গামা ওয়ান মাইনাস এম ইকুয়ালস টু পাই বাই সাইন এম পাই। এখন এম যদি হাফ ধরে নিই আমরা, তাহলে এটা গামা হাফ হবে, গামা ওয়ান মাইনাস হাফ পাই সাইন হাফ ইন্টু পাই। তাহলে এটা হচ্ছে গিয়ে গামা হাফ, এটা হচ্ছে গামা হাফ, এটা হচ্ছে পাই সাইন পাই বাই টু, অর্থাৎ গামা হাফ স্কোয়ার ইকুয়ালস টু পাই সাইন পাই বাই টুর মান হয়ে যায় 1। তাহলে গামা হাফ স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে পাই, অর্থাৎ গামা হাফ হচ্ছে গিয়ে রুট পাই। তাহলে গামা হাফের জায়গায় আমরা রুট পাই বসিয়ে দিলে আমাদের যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে রুট পাই বাই 4। নেক্সট প্রবলেম নাম্বার 42, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ রিজিড বডি অফ মাস এম অ্যাবাউট অরিজিন। অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো গিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু হয়ে যায় মোমেন্ট অফ মোমেন্টাম। এখন মোমেন্ট আর মোমেন্টাম এই দুটোর মধ্যে একটু ভালো বুঝতে হবে। মোমেন্টামটা হচ্ছে ভরবেগ, মাস ইন্টু ভেলোসিটি। তাহলে কোনো একটা পার্টিকেল মাস যদি এম হয়ে যায় এবং ভেলোসিটি যদি ভি হয়ে যায়, তাহলে মোমেন্টামটা হচ্ছে এমভি। আর মোমেন্ট অ্যাকচুয়ালি আমরা কোনো ফোর্স থেকে মোমেন্ট বার করি আমরা আর ক্রস এফ আকারে, ভেক্টরের সাথে যদি কম্পেয়ার করি আর ক্রস এফ, মানে দূরত্ব তার সাথে ফোর্সটা আমরা মাল্টিপ্লাই কিন্তু হয়ে যায়। তো এক্ষেত্রে যেহেতু বলেছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ রিজিড বডি অফ মাস এম অ্যাবাউট অরিজিন, তো অরিজিন থেকে দূরত্ব যদি আমরা পি ধরে নিই, অরিজিন থেকে দূরত্ব যদি পি ধরে নিই, তাহলে মোমেন্টের জায়গায় যে ডিস্টেন্স আসবে সেটা হয়ে যাবে পি, আর এখানে মোমেন্টাম হচ্ছে গিয়ে এমভি। তাহলে মোমেন্ট অফ মোমেন্টাম পি ইন্টু এমভি, তাহলে রেজাল্ট অ্যাকচুয়ালি হবে পি, মাসটা ক্যাপিটাল এম আছে আর ভি, তাহলে পি এমভিটা হচ্ছে মোমেন্ট অফ মোমেন্টাম অ্যাবাউট দ্য অরিজিন। এটা আমরা যখন ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে ভাবছি, যখন আমরা এটা টু ডাইমেনশনাল কথা ভাববো তখন এটা আমাদের এই যে রেজাল্টটা হয়ে যাবে এমভিপি প্লাস এম কে স্কোয়ার থিটা ডট। তো ইন টু ডাইমেনশন কি সেটা উল্লেখ করা নেই, এখানে রাখা হয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ রিজিড বডি অফ মাস অ্যাবাউট অরিজিন। তো সেক্ষেত্রে আমাদের এমভিপি করতে পারি, আর যেটি স্পষ্টত যেহেতু উল্লেখ নেই ইন টু ডাইমেনশন হলে এমভিপি প্লাস এম কে স্কোয়ার থিটা ডট। যেহেতু ইন টু ডাইমেনশন কথাটা উল্লেখ নেই, তাই এটাকে আমরা অপশন এটার কথাই বলবো যেটা এমভিপি, আর ইন টু ডাইমেনশন বললে এমভিপি প্লাস এম কে স্কোয়ার থিটা ডট।